ফ্যামিলির নানান লোকজনই আসলে আওয়ামী লীগের রাজনীতি করেন। 2-3 জন দাঁড়িয়েছিল, বললো হ্যাঁ আওয়ামী লীগ নেত্রী নিয়ে যায়। এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আমরা তাদের এলাকায় যে 100-150 গাড়িবহর নিয়ে শোডাউন করতে দেখেছি। আমরা আওয়ামী লীগকেও এরকম করতে দেখেছি, বিএনপি নেতাকর্মীদেরকে এরকম করতে দেখেছি। এখানে তাহলে এই গাড়িবহরের সাথে দুর্নীতির যোগাযোগ আছে। কিন্তু একজনকে কিন্তু দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে গত সপ্তাহে। জাস্ট চেহারা ভালো না লাগলে কেউ বলে দিচ্ছি ওনাকে দেখলে আমার বমি আসে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে অনেক বছর ধরেই ঠিক নাই। আমি সৈয়দা নীলিমা দোলা, আমি পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা। আমার রাজনৈতিক পরিচয় আছে একটি। আমি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক। এছাড়াও আমি অনেক বছর ধরেই নানান ধরনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তো কালচারাল পেরিফেরিতে আসলে আমার পথ চলে অনেক দিনেরই। আমি মিউজিক ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, বিতর্ক করছি, সিনেমা বানাই, লেখালেখি করি, নানান ধরনের সাংস্কৃতিক কাজকর্ম, লেখালেখি এবং ওই ধরনের জিনিসপত্রের সাথে আসলে আমি অনেকদিন ধরেই সম্পৃক্ত। এখনকার আমার যে রাজনৈতিক আইডিওলজি বা আমি যেখানে আসলে রাজনীতি যে দলটার সাথে করি, তাদের যে চিন্তা, সেন্ট্রিস্ট পলিটিক্স করার যে চিন্তা, সেটার সাথে আসলে আমার সংযোগ ওইখান থেকে কীভাবে হয় যে আমি আসলে যত বেশি সাহিত্য বা পড়াশোনার মধ্যে ঢুকছি, তত আমার মনে হয়েছে যে বাংলাদেশ এমন একটা দেশ হিসেবে আসলে ধীরে ধীরে গড়ে উঠতেছে, যেখানে সকল নাগরিকের যেই অধিকারের চিন্তাটা আমরা করতে চাই সেটা আসলে নাই। আমরা একটা নির্দিষ্ট পক্ষকে, মানে ধনিক শ্রেণী যাদের হাতে টাকা পয়সা আছে, সেই সমস্ত মানুষের নাগরিক সুবিধাই শুধু নিশ্চিত করতে পারছি। এর বাইরে অন্যান্য নানান ধরনের মানুষের নাগরিক সুবিধা আমরা আসলে নিশ্চিত করতে পারি নাই। সেই জায়গা থেকে আসলে মূলত আমার সেন্ট্রিস্ট রাজনীতি করার ইচ্ছাটা। আমার বিশ্বাস যে বাংলাদেশে যদি সেন্ট্রিস্ট পলিটিক্স দাঁড়াতে পারে, মানে এর আগে পৃথিবীর অনেক দেশেই আসলে এই মডেলটা আমরা দেখছি যে ফেল করছে। আমরা অনেক দেশেই দেখছি যে এটা খুব ভালোভাবে রান করছে। বোথ উদাহরণই আসলে আছে। তো বাংলাদেশে যদি এটা দাঁড়াইতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে নাগরিকদের যে অধিকারের সম্পর্ক, এটাও আসলে যে পড়াশোনা এবং সাংস্কৃতিক অঙ্গনে চলাফেরা থেকেই আমার এই যে বিপ্লবী ধারণা যে প্রতিটা মানুষের নাগরিক অধিকার পাইতে হবে, প্রতিটা মানুষকে মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে হবে, খাবার পাবে, পানি পাবে, স্বাস্থ্য পাবে, তার যে মত এবং যে পথ সেইভাবে চলার সাংস্কৃতিক অধিকারও পাবে। এই জায়গা থেকে আসলে সেন্ট্রিস্ট রাজনীতি করতে আসা, এবং আমার মনে হয় যে দুই দিকের মানুষের, দুই ধরনের মানুষের, দুই চিন্তার মানুষের একটা সংযোগ যদি কোনোভাবে ঘটানো যায়, তাহলে যেই আমি বারবারই বলতেছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাশেও আসলে একটা গ্রে লাইন থাকে, তাহলে বাংলাদেশ যে গ্রে লাইনে হাঁটবে সেইটা সম্ভবত বাংলাদেশের একবার টেস্ট করে দেখা উচিত। আওয়ামী লীগের রাজনীতির সাথে আসলে আমার পরিবার যে জড়িত, অনেক দিন ধরেই জড়িত। আমার মা, মামা, ফ্যামিলির নানান লোকজনই আসলে আওয়ামী লীগের রাজনীতি করেন বা করেছেন আগে। তো এইটা তো মেয়েদের ক্ষেত্রে খুব কমন যে নারীর নিজের রাজনীতি বলে আসলে কিছু নাই। নারী হয় বাপের রাজনীতি করবে, নাহলে স্বামীর রাজনীতি করবে। এখন আমার ক্ষেত্রে তো এটাও খুব দারুণ যে আমার স্বামী বামপন্থী রাজনীতি করেন, সেটাও আবার আমি করি না। তিনিও হয়তো তার যে রাজনৈতিক আইডিওলজি সেটার সাথেও হয়তো আমার রাজনৈতিক আইডিওলজি যায় না, বাবা মার সঙ্গে তো যাই না, সেটা একদমই মানে ভিন্ন। তো নারীর রাজনৈতিক পরিচয় তৈরি হতে দেওয়াও হয় না বলে আমার মনে হয় বাংলাদেশে আসলে বহুদিন ধরে, মানে আমরা নূরজাহান মুর্শিদের সময় থেকে, সেই 71 থেকে যুক্তফ্রন্টের নির্বাচন থেকে দেখে আসতেছি যে নারীকে এখানে রাজনীতি করতে হলে আসলে আমরা সুফিয়া কামালকেও দেখছি বা হচ্ছে বেগম রোকেয়াকেও দেখছি। নারীর যে রাজনৈতিক ধারা সেটা বাপ ভাই থেকে বের হয়ে, মা থেকে বের হয়ে, পারিবারিক ছত্রছায়া থেকে বের হয়ে করতে গেলে নানান রকমের সামাজিক বুলিংয়ের শিকার হতে হয়। এখন আওয়ামী লীগের পরিবার থেকে আমি আসতেছি, আমার মা আওয়ামী লীগ করতেন, আরেকজন করতেন, তার মানে তো আসলে 18 বছর বয়সের পর আমার জীবনের অনেক সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি কোন বিষয়ে পড়বো, আমি কাকে জীবনসঙ্গী করব, আমার খাবারের ধরন কী, কী কাপড় পরবো, কোন গান শুনবো। আমি নিশ্চয়ই আমার মা যে গান শোনেন সেটা শুনি না, আমার মা যে বই পড়েন সেটাও আমি পড়ি না। সুতরাং রাজনৈতিক পরিচয় তো আসলে আলাদাই। আচ্ছা, পরিবারের উপরে প্রভাবের কথা যদি বলি যে আমারই রাজনৈতিক পরিচয় পরিবারকে কীভাবে প্রভাবিত করছে, ফরিদপুরে আসলে করছে প্রভাবিত। অনেকেই হয়তো শত্রুতাবশত, যেহেতু আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করতো, আমি জাস্ট আমার পরিবার বলতে আমার মাকে রেফার করতেছি, অন্য কারো দায় আসলে এখানে আমি নিতেও চাই না, কারণ তাদের সাথে আমার দীর্ঘ বছর কোনো যোগাযোগ নাই। আম্মা যে ধরনের রাজনীতি করতেন, উনি তো আসলে তৃণমূল আওয়ামী লীগের কাজ করতেন। উনি একেবারেই মানে কেউ বলতে পারবে না আসলে, আমি এটা জানি যে হচ্ছে উনি কোথাও 1 টাকা ঘুষও খায় নাই, কারোর কাছ থেকে 1 টাকা নেয়ও নাই, এই ধরনের মানুষ। এবং আওয়ামী লীগ কেন ফেল করছে তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূলেরই নেতাকর্মীদেরকে টেক কেয়ার না করা, প্রচণ্ড দুর্নীতিবাজ একটা দলে পরিণত হওয়া। তো আম্মার উপরে বেশ কিছু প্রভাব তো এটার অবশ্যই আছে, তাকে নানানজন ফোন করছে, যোগাযোগ করছে, বাড়িতে যাচ্ছে। তবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে যে এই যে অসুবিধাটা সাময়িকভাবে দেখা দিচ্ছে
সেই বিতর্কের অবসান আমি করব হচ্ছে যে আমি যে কমিটিটা আসলে এনসিপি থেকে ফরিদপুরে দিতে চাই সেটা কমপ্লিটলি একটা ফেয়ার কমিটি দিতে চাই, যেটা দেখে কারো মনে না হয় যে আমি সেখানে কোনো আওয়ামী লীগ বা কোনো জুলাই গণহত্যা দোষরকে আসলে পুনর্বাসন করলাম। সেই ইচ্ছাটা আমার থাকবে, চেষ্টাটাও থাকবে। নারী পরিচয়ের কারণে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জে ফেস করতে হয়, যেহেতু আমি একটু প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গেও আগে জড়িত ছিলাম। তো এখন তো বাংলাদেশে যে সময়টা চলছে, নারীদেরকে খুব ভয়ঙ্করভাবে আসলে ব্যাশিংয়ের শিকার হতে হচ্ছে নানান কিছু নিয়ে। জাস্ট চেহারা ভালো না লাগলে কেউ বলে দিচ্ছি ওনাকে দেখলে আমার বমি আসে, ওনাকে ভালো লাগে না। তো এই ধরনের মন্তব্য তো সারাক্ষণই শুনি, সোশ্যাল মিডিয়াতে শুনি, ব্যক্তি জীবনে শুনি। গতকালকেই সমাবেশে যখন যাচ্ছি তখন পথিমধ্যে যেখান থেকে সমাবেশের জমায়েত শুরু সেখানেই এরকম একটা ঘটনা ঘটলো যে পেছন থেকে আমাকে একজন 2-3 জন দাঁড়িয়েছিল, বললো হ্যাঁ আওয়ামী লীগ নেত্রীর মেয়ে যায়। তো আমি ঘুরে তাকালাম, তাকায় বললাম যে এটা তো আমার পরিচয় হতে পারে না। তো নারী পরিচয়ের কারণে আসলে সাংস্কৃতিক অঙ্গনে, বরং সাংস্কৃতিক অঙ্গনেই আমি খুবই কম সমস্যা বোধ করেছি, কারণ এখানকার মানুষজন আসলে খুবই বোঝাপড়া আছে নারীর ব্যাপারে, এবং অন্তত কনসেন্টের ব্যাপারটা বোঝেন যে আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনার হাত ধরতে চাই, এটা কি, এটা প্রশ্ন করেন। কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা আসলে দেখি যে নির্যাতনের শিকার হয় মেয়েরা, নিপীড়নের শিকার হয়। সাংস্কৃতিক অঙ্গনেই আমি বলবো সেটা অনেকটা কম অন্যান্য জায়গার চেয়ে। রাজনীতিতে যেটা হয় যে আমার দল নারীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল, তবুও সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটে আসলে নারী পরিচয়ের কারণে অনেক রকমের হ্যারাসমেন্টের আসলে শিকার হতে হয়। আমি কিন্তু সরাসরি ছাত্র ইউনিয়নের সদস্য পদে কখনোই ছিলাম না। বামপন্থী বা প্রগতিশীল ধারার যে ছাত্র জোট বিশ্ববিদ্যালয় ছিল তাদের সাথে নানান রকমের কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার বিশেষ করে বেশি করা হয়েছে। তো রাজনৈতিক দলে আমি প্রথমবারের মতো এনলিস্ট হয়েছি আসলে এনসিপির সাথেই। তবে বামপন্থীরা যদি কোনো দল আনতেন, তারা যদি কোনো জোট করতেন, তাদের যদি কোনো ঐক্যমত হতো, হয়তো আমি সেদিকে রাজনীতি করার ব্যাপারে বেশি আগ্রহী থাকতাম। কিন্তু দীর্ঘদিন ধরেই এই বামপন্থীদের রাজনৈতিক শূন্যতা তো আছেই। কাজেই জুলাইয়ের চেতনা ধারণ করে এমন একটা দল করা আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ জুলাইতে আমি আসলে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। তো বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে আসলে লক্ষ্য করলাম যে ডানপন্থী রাজনীতি এবং বামপন্থী রাজনীতি, এই দুটো ভেলাই আসলে বাংলাদেশ ভাসছে। মানে যে কোনো দল, যে দল ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ এসে বাংলাদেশে 560টি মডেল মসজিদ তারা বানিয়েছে। বাংলাদেশ সৌদি ফান্ডেড মাদ্রাসা বাংলাদেশে হেফাজত বানিয়েছে, দেওবন্দি মাদ্রাসা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় 2009 সাল থেকে আওয়ামী লীগের নাকের ডগায় ঘটনাটা ঘটেছে। কিন্তু তাদের ঠিকঠাক সিলেবাসের সিস্টেম নাই, পড়াশোনার সিস্টেম নাই। সেই মাদ্রাসাপন্থী ছেলেপেলেরা কোথায় যাবে, কি শিখবে, সেই ব্যাপারে কিন্তু কোনো সরকারকে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বিএনপি যখন আসে তখন জামাতের সঙ্গে জোট করেছে এর আগে। তো প্রতিবারই যদি আমি ধর্ম বনাম কালচারের একটা রাজনীতি জারি রাখি, মানে ডিভাইড অ্যান্ড রুলস যেটা বাংলাদেশে ঘটে, সেন্ট্রিস্ট রাজনীতি করতে এসে আসলে এনসিপি যেটা মনে করে সেটা হচ্ছে যে, বা আমি যেটা মনে করি, এনসিপি তো মনে করে, আমিও যেহেতু ওই ধারার সঙ্গে যুক্ত, আমি যেটা মনে করি যে দুটি পক্ষকে এক টেবিলে বসিয়ে আলোচনার ভিত্তিতে আসলে সামাজিক চুক্তিগুলো ঘটতে পারে। আমি আসলে দীর্ঘদিন আমাকে দেখলেই একজন হুজুর শাহবাগী বলছে, নাস্তিক বলছে, নারীবাদী বলছে, গালাগালি করছে। আমিও একজন হুজুরকে দেখলে বলছি যে হ্যাঁ ও তো খুব মোল্লা, ও তো রাজাকার, বা ও হচ্ছে যে কতল করবে, ও আসলে ইসলামিক বিপ্লব ঘটাতে এসছে। এইগুলোর বাইরেও তো আসলে একটা বাংলাদেশ আছে, বাংলাদেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে। 71-এ আমরা যে বাঙালিত্ব বা বাংলাদেশিত্ব পরিচয় নিয়ে আসলে আলাদা হয়ে গেছি, আমরা তো মনে করেছি যে পাকিস্তানের সাথে আমাদের হচ্ছে না, ওদের যে ইসলামপন্থী ধারা সেটার সাথে হয়তো আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, এবং শোষণও। তো সেই জায়গা থেকে আসলে সেন্ট্রিস্ট পলিটিক্সের ধারাটাই এমন যে তারা চেষ্টা করে দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে, যেটা আমরা দীর্ঘদিন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে করতে দেখছি না। চেয়ারপারসনের সিদ্ধান্তই সব সিদ্ধান্ত। সেখান থেকে বেরিয়ে এসে আসলে এনসিপি চায় যে দুটি পক্ষ সমাজে অবস্থিত, তাদেরকে এক টেবিলে বসেই কীভাবে সামাজিক চুক্তি তৈরি করা যায়। মানে বাংলাদেশ বনাম আদিবাসী, বাংলাদেশি বনাম আদিবাসী, হিন্দু বনাম হচ্ছে বাঙালিত্ব, বা আমি মুসলিম বনাম বাঙালিত্ব, এই যে যে বিষয়গুলো, এগুলোকে আসলে কতদিন আর আমরা ধামাচাপা দিয়ে রাখতে পারবো? এগুলোর একটা সমাধান তো সামাজিক চুক্তি তো হতে হবে। হুজুরকেও জানতে হবে যে আমি সমাজে অবস্থান করি, আমাকেও জানতে হবে সে সমাজে অবস্থান করে। এই চুক্তিটা আসলে তৈরি করার চেষ্টা এনসিপি করছে বলে আমি বিশ্বাস করি। আমি খুব ভালো সংগঠক, এটা আসলে কেউ না বললেও আমি মনে করি। কারণ হচ্ছে যে অনেক জিনিসপত্র আসলে জীবনে আমি সংগঠিত করেছি, অনেক মিছিল, অনেক সমাবেশ। সেই জায়গা থেকে হয়তো দলের নেতারা মনে করেছে এটা এক। আর দুই হচ্ছে ফরিদপুর অঞ্চল আসলে কয়েক জনের ভেতরে ভাগ করা হয়েছে আর কি, মানে 4 থেকে 5 জন যারা সেন্ট্রাল কমিটিতে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জের মানুষ, যে যার এলাকাকে ভালো চেনে, সেই জায়গা থেকেই আসলে
দায়িত্বটা দেওয়া হয়েছে এবং মনে করা হয়েছে যে ফরিদপুরে আমি আসলে ওয়েল কানেক্টেড উইথ পিপল, মানুষজন যারা আছে তাদেরকে আমি চিনি এবং জানি যে কে কোন ধারার মানুষ, কে রাজনীতিতে আসতে আগ্রহী। হয়তো আমি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বাছাইয়ের ক্ষেত্রে ভালো এবং যোগ্য মানুষ এনসিপিকে তুলে নিয়ে আসতে পারবো বলেই বিশ্বাস করে আসলে দায়িত্বটা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সাথে জড়িত যেসব নেতারা আছেন, সমন্বয়করা আছেন, ছাত্ররা আছেন, জনতা আছেন, তাদের অনেকগুলো মানুষের সঙ্গে আমি আসলে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সম্পৃক্ত। এবং জুলাই আন্দোলনকে যদি আমরা লক্ষ্য করি, সেটা শুধু ছাত্র জনতা বললেই হবে না, স্টেক হোল্ডারদেরকে আসলে আমাদেরকে মনে রাখতে হবে। সাংবাদিকদের একটা বড় অংশ জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, শিল্পীদের একটা বড় অংশ, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ নামে তারা রাস্তায় নেমে এসেছিল, তারা অনেকে গান করেন, থিয়েটার করেন, গেট আপ স্ট্যান্ড আপ নামে ব্যান্ড মিউজিক যারা করেন সেই সব শিল্পীদের একটা গোষ্ঠীও জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল। জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল বিশাল অংশের রিক্সা শ্রমিকরা, নারী শ্রমিকরা। আমরা অনেক নারীদেরকে হারিয়েছি জুলাই আন্দোলনে, এবং ফটোগ্রাফার, এরকম অনেক মানুষ। সো এই সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আসলে আমার পূর্ব পরিচয় আমার কাজের সূত্র ধরেই ছিল। কখনো লেখালেখি, কখনো সিনেমা বানানো, কখনো বিতর্ক করা, কখনো একটা ফটোশ্যুট করা, একটা পত্রিকার কিছু লেখা, সব সূত্র ধরেই আসলে যোগাযোগ ছিল। সেই যোগাযোগের ভিত্তিতেই আসলে জুলাইয়ের যে নেতারা এবং জুলাইয়ের যে সমন্বয়করা, তাদের সাথে আমার পরিচয় পর্বের সূচনা। আগে তো বিশ্ববিদ্যালয় চিনতই একরকমভাবে, তো জুলাইতে আসলে আমি কী করলাম সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আমি আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কোটা বিরোধী আন্দোলন 2018 সালে শুরু হয়, ওই সময় কোটা বিরোধী আন্দোলন আসলে শুরুতে আমার অত 18 সালে আমার অংশ নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি বিসিএস কখনোই দিতাম না, দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। কাজে এই কোটা বিরোধী আন্দোলন আমার জন্য গুরুত্বপূর্ণ কিছুই ছিল না। হ্যাঁ, কিন্তু এটা একটা রাইট বেসড মুভমেন্ট ছিল, এটা আমি দেখছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। এবং ঠিক সেই সময়েই ডাকসু নির্বাচন, তার আগে পরে, সেটা নিয়েও আমি এক ধরনের যাচাই বাছাই নিজের মতো করে করছিলাম। এবং ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণ অধিকার পরিষদ নতুন করে জন্ম নেওয়া সহ নানান ধরনের নতুন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হওয়া আমরা দেখেছি। জুলাইতে যখন জুলাই আন্দোলন এই বছর 2024 সালে শুরু হয়, তখন আসলে 14-15 জুলাই থেকে আমি আন্দোলনের সাথে ভয়ঙ্করভাবে একাত্মতা পোষণ করেছি। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি গত 15 বছরে যে একদম আমার এটা নিজের চোখে দেখা ছিল যে মুক্তিযোদ্ধা আসল, কিন্তু তার সার্টিফিকেট নেই, কিন্তু নকল মুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধা এরকম অনেক মানুষের সনদ আছে। কাজে আমি বুঝতে পারছিলাম যে আমলাতন্ত্রের যে আমলা নিয়োগের যে প্রক্রিয়া, সেটি স্বচ্ছ হচ্ছে না। আমলা নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ হওয়া একটা দেশে, এমনি বাংলাদেশের সবাই এটা স্বীকার করবে, বাংলাদেশ ভয়ঙ্কর আমলাতান্ত্রিক জটিলতার একটা দেশ। আমলা নিয়োগের প্রক্রিয়া আসলে স্বচ্ছ হচ্ছে না এবং মুক্তিযুদ্ধকে সামনে রেখে এই আমলা নিয়োগ করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে গিয়ে আসলে আমরা যে আমলাতন্ত্রের মধ্যে একটা পোর্শন তৈরি করে রেখেছি এবং সেটা শুধুই আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা আসলে কোনো রাইট কথা না বলে আমি মনে করতে শুরু করি। এবং জুলাইয়ের শুরু থেকেই আমি আসলে একটা দীর্ঘ সময় কন্টেন্টগুলো তৈরি করা, সেটা ফেসবুকে ছাড়া, মানুষজনের কাছে পৌঁছে দেওয়া, বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ করা, মূলত এটা আমি গুরুত্বপূর্ণ কাজ আসলে করেছি। যখন ইন্টারনেট বন্ধ ছিল ওই সময় আমার বেশ কিছু বিদেশি সাংবাদিকদের সাথে আসলে পরিচয় আছে, ডিডব্লিউ জার্নালিস্টের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু জার্নালিস্ট যারা বাংলাদেশের থেকে খবর নেন। সো তাদের সাথে নিয়মিত যোগাযোগ আমি আসলে জুলাইয়ের টাইমে রেখেছি। এছাড়াও শিল্পীদের পক্ষ থেকে সমাবেশ ডাকি আমি 19 জুলাই, আম্মা যেন এত লাশ নিয়ে আমরা কোথায় যাব, সেখান থেকে প্রিয় মারা যায় সেই সমাবেশে এসে। আর প্রিয় মারা যাওয়ার পরে আসলে 19 জুলাই তখনও কিন্তু আসলে এক দফার ঘোষণা হয় নাই, কিন্তু আমার কাছে ব্যাপারটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গিয়েছিল। কারণ প্রিয় মারা যাওয়ার পর থেকেই আমি অনেক ডিজিএফআই ফোন পাচ্ছিলাম, আই ডোন্ট নো এটা ডিজিএফআই নাকি, কিন্তু গোয়েন্দা সংস্থার ফোন। কারণ তারা আমার ব্যক্তিগত সমস্ত তথ্যই তাদের কাছে ছিল, তারা বলার চেষ্টা করছিল যে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনি তো ভালো আছেন, ঠিক আছেন, ছবি বানাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এরকম দেশই তো আপনারা চান, তাহলে কেন আপনি কমিউনিটি মোবিলাইজ করছেন সরকারের বিরুদ্ধে, এটা করলে আমরা এরপরে ব্যবস্থা নেব, এই ধরনের। এবং আমার মায়ের যে রাজনৈতিক পরিচয় সেটাও ব্যবহার করা হচ্ছিল আমার বিরুদ্ধেই। তো এই ধরনের ফোন কলগুলো পেতে শুরু করার পরে আসলে ভয় তো বহুত পরের ব্যাপার, রাগ আসলে অনেক বেশি হয়ে যাচ্ছিল। এবং যখন স্কুল কলেজের ছেলেপেলে রাস্তায় নেমে আসতে শুরু করলো, তখন আসলে আর কোনো পথ আমার জন্য খোলা ছিল না। ওই ডাকটা আসলে এড়ানোর মতো সম্ভব না, কারণ 18 বছর বয়সে আমি ভোটার হয়েছি প্রথম, আমি এখন 30-এ পড়লাম, আমি কখনো ভোট দেই নাই। একবারই আমি ভোট কেন্দ্রে গিয়েছিলাম এবং সেখানে আমার ভোটটা দেওয়া হয়ে গিয়েছিল। ধরে নিচ্ছি আমি যদি নৌকায়ও ভোটটি দিতাম, আমি বিএনপিতে দিতাম, আমি অন্য যাকেই দিতাম, ধরেন আমি নৌকারই ভোটার, তাতেও অনেক এরকম হয়েছে যে নৌকার ভোটার তাদের ভোট দিতে দেওয়া হয়নি। তো এইটা আমার কাছে কোনো রাইট পলিটিক্যাল পজিশন মনে হচ্ছিল না।
এই কারণে জুলাইতে আসলে আমি পথে নামি এবং ওই সূত্র ধরেই জুলাই নেতাকর্মীদের সাথে আমার পরিচয় এবং তারা আসলে এই জন্যই মনে করে আমি যোগ্য এবং আমাকে ফরিদপুর অঞ্চলের দায়িত্ব আসলে দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই তখন যে হলে আমি উঠেছিলাম সেই হলের তো তখন ছাত্রলীগ ছিল এবং বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগের জয় জয়কার। তো ঠিক কোনো একটা কারণে ছাত্রলীগের যে রাজনীতি, মূলধারার রাজনৈতিক দলের যে রাজনীতি, সেটি আসলে আমার পছন্দ হতো না। সেটি গেস্টরুমের কারণেই, ওদের চেহারার কারণেই, মানে ওরা যে ধরনের আচরণ ছাত্রদের সাথে করতো, যে ধরনের প্রিভিলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নিতে পারতেন, সেটি সকলের ছিল না। গেস্টরুম বানিয়ে রাখতো, অথচ তাদের রুমে এসে থাকতো। তো এগুলো আমার আসলে কখনোই পছন্দ হতো না। সাংস্কৃতিক লড়াইটাও আসলে আমার কাছে এক ধরনের রাজনৈতিক লড়াই। তো আমি আসলে সাংস্কৃতিক রাজনৈতিক যে লড়াই, সেটি করতেই প্রথমে শুরু করি। তো সেটা এক ধরনের রাজনৈতিক পথ চলা বটে, কিন্তু সরাসরি রাজনৈতিক দলের সাথেই প্রথমবার সংযুক্ত হলাম এবং আমার মনে হয় যে সেটাও আমার পূর্ববর্তী রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে লড়াই, সেটির কারণে। আগামী 5 বছর আসলে আমি সারা বাংলাদেশে খুবই শক্তিশালী নারী সংগঠন দাঁড় করাতে চাই, যে নারী সংগঠনটি নারীদেরকে নিয়ে কাজ করে, নারীদের রাজনীতি করে। সেটি এনসিপির সাথে সম্পৃক্তই, কিন্তু আমি আসলে নারীদেরকে নিয়ে আসতে চাই। এবং আমি এক ধরনের দীর্ঘ পড়াশোনা করছি গত 6 মাস ধরে, যে বাংলাদেশের নারীরা রাজনীতিতে আসলে কেন আসতে পারেন না, বিশেষত মুসলিম নারীরা কী অসুবিধা হয়, কোথায় আটকা পড়েন, সেটা নিয়ে আমি পড়াশোনা করছি। একটা গবেষণাও হয়তো সামনে করতে যাচ্ছি সেটা নিয়েই। তো আগামী 5 বছর আসলে আমি নারীদের সংগঠনটি খুব ভালো করে দাঁড় করাতে চাই, অনেকগুলো নতুন নারী নেতৃত্ব বাংলাদেশে তৈরি করতে চাই। এর পাশাপাশি ডেমোক্রেটিক সেন্ট্রিস্ট পার্টি হিসেবে এনসিপি কীভাবে অ্যাক্ট করতে পারে, সেই পলিসিগত জায়গায়ও আসলে আমি কিছু কাজ করতে চাই। নির্বাচন কেন্দ্রিক ভাবনা, মানে আমি নির্বাচন করব সেই ব্যাপারে আমার আসলে এখনই কোনো চিন্তাভাবনা নেই। আর আমার মনেও হয় না যে আমারই নির্বাচন করা জরুরি। আমাদের যে আসন ফরিদপুর 1, 2, 3 যেটি বলি না কেন, সেখান থেকে একজন যোগ্য প্রার্থী এনসিপির হয়ে নির্বাচন করবেন, সেটা আমার মূল চাওয়া। আমাকেই করতে হবে নির্বাচন, সেটা জরুরি না। এবং নির্বাচন করতে বাংলাদেশে এখনও যে নির্বাচন ব্যবস্থা, সেটার জন্য যে পরিমাণ অর্থের সংকুলান প্রয়োজন হয়, যে পরিমাণ ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, আমার মনে হয় না যে সেটা আমি চাই মানে হচ্ছে যে কোনো ব্যবসায়ী কালো টাকা দিয়ে আসলে আমি নির্বাচন করতে চাই না। কাজেই নির্বাচন যদি ফেয়ার পলিসিতে ছোট্ট করে মানুষের উঠানে উঠানে গিয়ে কখনো করতে পারি তাহলে করব। আর বাংলাদেশের একটা নির্বাচন প্রয়োজন, বাংলাদেশের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রয়োজন, যেটা বিগত 15 বছরে আমরা দেখতে পাইনি। সেইটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে হয়তো এই বছরের শেষে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমি সেই নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং এনসিপি যেন সেখানে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারে, সেই চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শুধু কেন আমরা বারবার গত 15 বছর বলি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য কিন্তু অনেক রকমের সময়ই দায়ী, শুধু গত 15 বছর না। আমরা দেখেছি এরশাদ পতনের পর 3 দলীয় যে জোট, সেটি হতে পারেনি, সেটিও নিশ্চয়ই কেউ না কেউ বাদ সেধেছে। সো আমি এটার সাথে একমত যে শুধুমাত্র 15 বছরকেই আসলে আওয়ামী ফ্যাসিবাদ এবং আমরা সুষ্ঠু নির্বাচন দেখিনি এইভাবে না বলে, আসলে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক পরিবেশ সঠিকভাবে গড়ে ওঠেনি, সেটা আমি বলতে বরং বেশি আগ্রহী। তবে 15 বছর আওয়ামী ফ্যাসিবাদকে কেন বারবার মানুষ রেফার করে, কারণ হচ্ছে যে ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি আসলে গত 15 বছরই। এর আগে আসলে আমরা ছিলাম, এর আগে আমরা অ্যানালগ সিস্টেমে ছিলাম। সো নতুন দিনে যারা রাজনীতি করতে এসেছে, বাচ্চারা বা আমাদের বয়সী ছেলেমেয়েরা, তারা মনে করে যে এই 15 বছরই তো আসলে খারাপ, এটা তারা কেবল দেখলো। কিন্তু বিএনপি জামায়াতের সময় সারা দেশে সিরিজ বোমা হামলা, এরও আগে এরশাদের স্বৈরাচারী সরকার, তারও আগে আমরা যদি বলি যে হচ্ছে নানান ধরনের ক্যান্টনমেন্টের নিপীড়ন আমরা আসলে বাংলাদেশে দেখেছি। সো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে অনেক বছর ধরেই ঠিক নাই। এইটার একটা মধ্যস্থতা বিহিত এবং নতুন যে বন্দোবস্তের কথা আমরা বলি, সেটা হওয়া প্রয়োজন। এইখানে আমি আসলে কমপ্লিটলি এই যে পরিস্থিতি, এটার দায় আমি আসলে আওয়ামী লীগকে দিয়ে দেবো। কেন? কারণ তারা যেদিন চলে গেছে বাংলাদেশ থেকে 5 তারিখে, তার ঠিক আগে 29 বা 30 তারিখে আওয়ামী লীগ যে কাজটি করে, জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়, তারা তাদের লাস্ট ওয়েপন তারা মনে করছে সেটি ব্যবহার করে তারা আসলে পার পেয়ে যাবে বা কোনোভাবে তারা দায় মুক্তি ঘটাবে। কিন্তু আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ এই চিন্তা থেকে এই কাজটি করেনি। আওয়ামী লীগ যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করে দিয়ে গেছে শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে, যেই রাজনীতিটা আওয়ামী লীগ করতে চায় সেটিকে জিইয়ে রাখার জন্য। এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পর ঠিক পর মুহূর্তে জামাত এসে দাঁড়িয়ে বলেছে যে আমি সবচেয়ে বড় মজলুম, দেখো, কারণ 3 দিন আগে তো আমাকে নিষিদ্ধ করা হয়েছে। কাজে আওয়ামী লীগ আসলে জামাতের সাথে একসময় জোটও করেছে, আমরা দেখেছি, বাংলাদেশের রাজনীতিতেই দেখেছি। তো আওয়ামী লীগ আসলে জামাতকে কখনো নিষিদ্ধ করতে চায় নাই, আওয়ামী লীগ আসলে জামাতকে কখনো নষ্ট করতে চায় নাই, মেরে ফেলতে চায় নাই। মেরে ফেলতে বলতে রাজনীতিকে মেরে ফেলতে চায়নি। কারণ জামাতের অনেক নেতাকর্মীকে আমরা শুনি যে শেখ হাসিনার বাবা ক্ষমা করে দিয়েছেন।
আবার আমরা একটা গণজাগরণ হতে দেখেছি, যেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা গিয়ে, এবং আমরা এখন বুঝি যে এটা একটা আওয়ামী মোবিলাইজড একটা মুভমেন্ট ছিল, হয়তো শুরুতে ছিল না কিন্তু পরবর্তীতে সেটা পরিণত হয়েছে, সকলেই জানে। কাজেই আওয়ামী লীগ তখন যুদ্ধাপরাধীদের বিচার করে শেষ করেনি, এবং জামাতকে কীভাবে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, জামাত রাজনৈতিক কার্যক্রম করবে না, ছাত্র শিবির করবে না। আমি একটা খবর শুনেছি যে নটরডেম কলেজের প্রাইভেট যে হোস্টেলগুলো আছে নটরডেম কলেজের আশেপাশে, তার 4 থেকে 5টি হোস্টেল শিবির এবং হিজবুত তাহরির সংগঠনের ছেলেপেলেরা চালায়। আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনীর কাছে এই তথ্য ছিল না, অবশ্যই ছিল, নিঃসন্দেহে ছিল। তবে কি সরকার কি কখনো নিপীড়ন ওভাবে করে চালাতে পারে যে তুমি শিবিরতে তোমাকে আমি সরিয়ে দিলাম? কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই কাজটিও করে, শাপলা চত্বরে আমরা দেখেছি 5 মে সেটিও করেছে। অর্থাৎ রাজনীতি করতে এসে যে ধরনের টেবিল টক আওয়ামী লীগের করার কথা ছিল, যে ধরনের স্টেপস নেওয়ার কথা ছিল, যদি সে আসলেই সঠিক নিয়তে চাইতো যে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি এবং আমাদের যে রাজনীতি সেকুলার রাজনীতি দুটোকে ব্লেন্ড করে একটা নতুন বন্দোবস্ত করতে, সেটি কিন্তু চায়নি। আর চায়নি বলেই জামাতের রাজনীতি তারা বারবার জিয়ে রেখেছে, আবার নিজের প্রয়োজন জামাতকে ব্যবহারও করেছে। কাজেই জামাতের সাথে এখন যে দলগুলো সহ রাজনৈতিক চর্চার মধ্যে যাচ্ছে, সেটিকেও আমি দেখছি একটা রাজনৈতিক চাল হিসেবে, যেহেতু একটা সাম পোর্শন অফ পিপল যারা জামাতের ভোটার বা জামাতকে চায়, তাদেরকে হাতে রাখার রাজনীতি হিসেবে আমি দেখছি, এবং ব্যক্তিগতভাবে আমি এই পদ্ধতির সাথে আসলে একমত নই। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আসলে অনেক কিছু চলছে, আমরা দেখতে পাচ্ছি যে নারীর প্রশ্নে প্রত্যেকটি দল সব সংস্কার প্রস্তাবনাকেই পছন্দ করে, শুধু নারীদের প্রশ্নে কোনো সংস্কার প্রস্তাবনা আসলেই তাদের সমস্যা হয়ে যায়। সেটা কিন্তু শুধু মুসলিমরা না, হিন্দুরাও বলছো যে না, হিন্দু নারীদের সমান সম্পত্তি দিতে হবে না, এটা আমাদের ধর্মীয় আইন না, ইত্যাদি নানান কিছু। এটা শুধু বাংলাদেশের চর্চা নেই, ইউরোপ আমেরিকাতেও এই জিনিস চলছে। সুতরাং মাজারপন্থীদের ওপরে যে নিপীড়ন চলছে, ভাঙচুর চলছে, আমার কথা যে আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে একটা ফ্যাসিজমকে তাড়িয়েছেন, তার মানে কিন্তু এই নয় যে আপনারা অন্য মানুষের ওপরে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে, আমি এটাকে ডাকি সালাফি ফ্যাসিজম নামে। অর্থাৎ সালাফিস্টদের যে অত্যাচার নারীর উপরে, শিশুর উপরে, মাজারপন্থীদের উপরে, পাগলের উপরে, ফকিরের উপরে এবং কালচারাল এরিনার মানুষের উপরে, এই ফ্যাসিজমও গুড়িয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের ফ্যাসিজম যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশ জলবায়ুগত কারণেই একটি নদীমাতৃক দেশ, এবং এখানকার মানুষের সম্পর্ক মাটির সাথে, কৃষির সাথে অনেক পুরনো। কৃষির সাথে মাটির সাথে সম্পৃক্ত যে দেশ, সেই দেশ আসলে আপনি চাইলেই মরুভূমিতে রচনা করতে পারবেন না। সুতরাং সালাফি ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে আমাদের নতুন ধরনের আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে নারী, শিশু, মাজারপন্থী, পাগল, ফকির, কালচারাল মানুষজন, গান গায় যারা, শিল্পী, হিজড়া, এদের ওপরে, এবং হিন্দু কমিউনিটি বা আদিবাসী কমিউনিটি, তাদের উপরে যে নিপীড়ন চলছে সেটিকে কিভাবে আসলে দমন করা যায়, কিভাবে বন্ধ করা যায়, সেটার জন্য কিন্তু আসলে ভেতরে ভেতরে মানুষ ফুঁসতে শুরু করেছে। সুতরাং আপনারা এটা খুব বেশি দিন চালাতে পারবেন না। এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আমরা তাদের এলাকায় যে 100-150 গাড়িবহর নিয়ে শোডাউন করতে দেখেছি, এটা একটা পুরনো প্র্যাকটিস। আমরা আওয়ামী লীগকেও এরকম করতে দেখেছি, বিএনপি নেতাকর্মীদেরকে এরকম করতে দেখেছি। নতুন দিনের শিশুরা, বাচ্চারা রাজনীতি করতে এসে যদি এই ধরনের আচরণ করে, এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কারণ এখানে তাহলে এই গাড়িবহরের সাথে দুর্নীতির যোগাযোগ আছে। সেটি নিয়ে কিন্তু এনসিপির ফোরামে তীব্র আলোচনা হয়েছে, শোকজ করা হয়েছে যে কোত্থেকে টাকাটা এসছে সেটা জানাতে। সেইটির পরিপ্রেক্ষিতে একজনকে কিন্তু দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে গত সপ্তাহে, গাজী সালাউদ্দিন তানভীর। সচিবালয়ে অতিরিক্ত যাওয়া আসা করার কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়। এখন হয় যে আসলে সিস্টেমটা এত পুরনো, সিস্টেমটা এমন, আমি যখন এলাকাতে যাই আমি দেখি যে আমি যদি 1000 টাকা খরচ করি, 5000 টাকা খরচ করি, 2-4 কাপ চা খাওয়াই, তাহলে যে পরিমাণ মানুষ আমার পেছনে হাঁটে, 1 টাকা খরচ না করলে সেটা হয় না। এখন খরচ করার পয়সা কোত্থেকে আসবে? রাজনীতি করতে এসে খরচ করার পয়সা, আমি তো ঘরে চাল কেনার পয়সা দিয়ে রাজনীতি করতে পারবো না। তখন কিন্তু আমি নানান ধরনের ব্যবসায়ীদের কাছে যাচ্ছি, কালো টাকার দিকে যাচ্ছি। এই চর্চা থেকে বেরিয়ে এসে যে রাজনীতি করার চেষ্টা, সেটা আসলে এনসিপি করছে অলরেডি। আমাদের দলগতভাবেই একটা ফাইন্যান্সিয়াল পলিসি জনতার হালখাতা আমরা বৈশাখে রিলিজ করেছি। সো একটা ফাইন্যান্সিয়াল পলিসি খুব দ্রুত এনসিপি, আমি আশা করি, মানুষজনকে দেখাতে পারবে। বাংলাদেশের খবরে আমি প্রথমবার আসলাম, আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের খবরে যারা দর্শক আছেন, পাঠক আছেন, তাদেরকে বলতে চাই যে রাজনীতির ব্যাপারে আরও সচেতন হন, আপনার মতামত দেন, এবং নানান ধরনের সংস্কার কমিশন যে পিডিএফগুলো পাবলিশ করছে সেগুলো পড়ে নাগরিক হিসেবে আপনার যে মতামত সেটি অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।